অনেক খুশি। 16টা বছর পর আমি এখন ভাষায় খুঁজে পাচ্ছি না। অনেক আনন্দ, অনেক আনন্দ। দীর্ঘ 16 বছরের অপেক্ষার অবসান। পিলখানার বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত 178 বিডিআর সদস্য, আবেগ আপ্লুত স্বজনরা, চাকরি ও ক্ষতিপূরণ দাবি। বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রির চেষ্টা। শেরপুরে পুলিশের অভিযানে গাড়ি থেকে প্রায় 9,000 নতুন বই জব্দ, গ্রেফতার 1। এবং দেশের স্বার্থে সেনা সদস্যদের যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। চট্টগ্রামে অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান। আধুনিক যুদ্ধাস্ত্র সংগ্রহে জোর দেবে সেনাবাহিনী। বাংলার সময়ে সঙ্গে আছে আমি আলিশা ইসলাম। আদালতের আদেশে পিলখানা ট্র্যাজেডির বিস্ফোরক মামলায় জামিন চাওয়া 400 জনের মধ্যে জামিনে মুক্ত হলেন 178 জন। 16 বছরের গুমোট কান্না থেকে তাদের কিছুটা পরিত্রাণ হলেও বেশিরভাগই এখনও কারাবন্দী। মুক্ত বাতাসে ফিরে তাদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়মুক্ত দিতে হবে নির্দোষদের। একই সাথে দোষীদের আনতে হবে বিচারের আওতায়। আমান নবীর রিপোর্ট। বিডিআর হত্যাকাণ্ডে নিউ মার্কেট থানার বিস্ফোরক মামলায় প্রাথমিকভাবে অভিযুক্ত করা হয় 824 জনকে। তদন্ত শেষে 26 জন বাড়িয়ে মোট 850 জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। আর বর্তমান আসামি 834 জন। এ মামলার সাক্ষী 1344 জন, যার মধ্যে 273 জনের সাক্ষ্য গ্রহণ করতেই অভিযুক্তদের জীবন থেকে চলে গেছে 16টি বছর। 16-17 বছর জেল কাটতে কি বা আছে, জীবন তো শেষ। শেখ হাসিনা সরকার পতনের পর সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানির 4টি তারিখ বিলম্বিত হলেও গত 19 জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে সাক্ষ্য দেন সাবেক সেনা কর্মকর্তা ইউসুফ ইকবাল। পরবর্তীতে বিস্ফোরক মামলায় অভিযুক্তদের মধ্যে যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল নেই এবং যাদের সাজাভোগ এরই মধ্যে শেষ হয়েছে, তাদেরকে জামিনে মুক্তি দেওয়ার আদেশ দেন আদালত। অনিশ্চয়তার প্রহর কাটিয়ে বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একের পর এক মুক্ত হতে থাকেন বন্দি বিডিআর সদস্যরা। আমার চাকরি ওই ঘটনার সময় মাত্র 1 বছর। আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানিও না, কীভাবে কী হয়েছে না হয়েছে কিছু জানি না। আজকে আমি 16 বছর জেল খেলাম। আমি এই খালাস পাওয়ার পরও 16 বছর জেলে এইভাবে থাকতাম। আমার বয়স তখন এই 18 বছর ছিল। এখন আমি আমার অসুস্থ শরীর। এই সময় তারা ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারকে। দাবি রাখেন সকল নিরপরাধ বন্দীদের মুক্তির। পুনর্বহাল চান চাকরি, আর অবসরপ্রাপ্তরা চান পেনশন সুবিধা এবং সম্মানজনক অবসর। পেনশন সুবিধা পাই নাই, সরকারের কাছে দাবি আমাদের একটাই, যাদের চাকরি কম ছিল তাদের চাকরি রিটার্ন পায়। আমরা যাদের সার্ভিস শেষ হয়ে গেছে তারা যাতে পেনশনটা পাইতে পারে। অনেকে হুইল চেয়ার নিয়ে হাঁটতেছে, দেখেন জেলের ভিতরে কষ্টে আছে এবং অনেক লোক মারা গেছে। তা আমি সবার কাছে এটাই বলবো, দেশবাসীর কাছে, আমরা যাতে হারানো সম্মানটা ফিরে পাই। সূক্ষ্মভাবে এটা তদন্ত করে যারা জড়িত অবশ্যই যেন তাদের বিচার হয়। 770 বন্দি বিডিআরের মধ্যে বিস্ফোরক মামলায় জামিন চেয়েছেন প্রায় 400 জন। শুধু জামিনে মুক্তি নয়, অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বাধীন তদন্ত কমিশনের কাছে সদ্য কারামুক্ত বিডিআর সদস্যদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন দেওয়া হয় সম্পূর্ণ দায়মুক্তি। একই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আমান নবী, সময় সংবাদ। 16 বছর পর মুক্তির আনন্দ, স্বজনদের চোখেও আনন্দ অশ্রু। কারামুক্ত বিডিআর সদস্যদের বরণ করতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। দেরিতে হলেও ন্যায় বিচার পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন সবাই। একই সঙ্গে দ্রুত নির্দোষ বাকি সদস্যদের মুক্তি, হত্যায় জড়িতদের শাস্তি এবং সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহালের দাবিও তাদের। কখন কারাগার থেকে বের হবে প্রিয়জন, সে অপেক্ষায় স্বজনরা। কারো হাতে ফুল, কারো হাতে মালা। প্রিয়জনকে ফুল দিয়ে বরণের অপেক্ষায় বয়স্কদের সঙ্গে এক ঝাঁক নিষ্পাপ শিশুও। অনেকেই জন্মের পর প্রথম দেখেন দাদা নানাকে, আবার কাউকে 3 মাস বয়সী রেখে বাবা কারাবরণ করায় এক প্রকার এতিমের মতো কেটেছে দীর্ঘ প্রায় 16টি বছর। অনেকে বাবার আদর পায়, আমি পাইনি। আজকে থেকে আবার নতুন জীবন শুরু। 16 বছর পর আমার স্বামীকে পেয়ে এখন নতুন জীবন সংসার করব। এটা বলতে পারবো না, আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। 16টা বছর পর কার কেমন লাগে জানি, কিন্তু আমার একটা হৃৎপিণ্ড আমার বড় ভাই। আমি নানা ভাইকে কখনো দেখিনি, কিন্তু জেলখানায় গিয়ে দেখে এসেছি। দীর্ঘ 16 বছর কারাবন্দী বিডিআর সদস্যরা স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিডিআর হত্যাকাণ্ডের মামলায় নির্দোষ প্রমাণিত হয়েও বিস্ফোরক মামলায় দীর্ঘ 16 বছর কারাবাসের পর বৃহস্পতিবার জামিনে মুক্তি পান 178 জন বিডিআর সদস্য। 4 দেয়ালের অনিশ্চিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে সদ্য মুক্ত
মুক্তি পাওয়া বিডিআর সদস্যদের ফিরে পেয়ে নতুন জীবন ফিরে পেল স্বজনরা। কারাগারের কঠিন মুহূর্তগুলোর বিবরণ দেন নিরপরাধ বিডিআর সদস্যরা। চাকরি ওই ঘটনার সময় মাত্রই 1 বছর, আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানি উনি কিভাবে কি হয়েছে না হয়েছে কিছু জানি না। আজকে আমি 16 বছর জেল খেলাম। সাধারণ জনগণ যেমন টিভিতে দেখছে, আমিও টিভিতে দেখছি ঘটনা, তারপরেও আজকে 16 বছর আমি জেল খাটছি। আমি নাই, আমার পরিবারও নাই, সব নিঃস্ব, শেষ, পরিবারের কিছুই নাই। যারা এই অপরাধ করেছেন তারা যেন অবশ্যই এই সুষ্ঠু বিচারের আওতায় আসে। অবিলম্বে বিডিআরের নির্দোষ বাকি সদস্যদের মুক্তি ও দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি বিডিআর পরিবার কল্যাণ সমিতির। ৭৪ জন যারা শহীদ হয়েছেন, এদেরকে যারা শহীদ করেছেন, ওই খুনিদের সঠিকভাবে বিচার করা না পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। বিস্ফোরক মামলায় জামিন পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে 41 এবং গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে 137 জন বিডিআর সদস্য মুক্তি পান। দীর্ঘ 16 বছর কারাগারে থাকার কারণে তাদের অনেকের পরিবারে নেমে এসেছে আর্থিক অসচ্ছলতা। বিডিআর সদস্যদের দাবি, তাদেরকে আর্থিক সহায়তার পাশাপাশি যাদের বয়স রয়েছে তাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের শেষ দিকে কিংবা আগামী বছরের শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। আর এতে ভোট হবে ব্যালটের মাধ্যমে। সকালে পটুয়াখালীতে জেলা নির্বাচন কার্যালয়ে মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। 2025 সনের ডিসেম্বর অথবা 2026 সনের প্রথমাংশে যদি ভোট হয়, নিশ্চয় আইন শৃঙ্খলা পরিবেশ সুন্দর হবে এবং আমরা জাতিকে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য একটা ভোট উপহার দিতে পারবো। আমরা আপাতত ব্যালটের মাধ্যমেই নির্বাচন করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রির চেষ্টা। শেরপুরে পুলিশের অভিযানে গাড়ি থেকে জব্দ করা হলো প্রায় 9000 নতুন বই। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সদর উপজেলার ধাতিয়াপাড়ায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ট্রাক থেকে চলতি বছরের 8ম, 9ম ও 10ম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের 9000 নতুন বই জব্দ করা হয়। এ সময় ট্রাক চালকের কাছ থেকে বইগুলোর প্রেরক মাইদুল ইসলামের পরিচয় পায় পুলিশ। আজ দুপুরে মাইদুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়। বইগুলো ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল। ডেস্টিনেশনটা আসলে একেবারে স্পেসিফিক না, ঢাকায় একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। তদন্তের স্বার্থে আমরা নামটা প্রকাশ করছি না, যাতে আমরা ওই ব্যক্তিটাকে আইনের আওতায় নিয়ে আসতে পারি। বইগুলো ছিল রৌমারী সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের কোনো একটা কক্ষে, সেখান থেকেই বইগুলো ট্রাকে লোড হয়ে আসছে। দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে কর্নেল কমান্ড হিসেবে অভিষেক এবং অধিনায়ক সম্মেলনে এ কথা বলেন সেনাপ্রধান। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সেনাবাহিনীর রীতি অনুযায়ী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মোটর শোভাযাত্রায় সেনানিবাসে উপস্থিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বরণ করে নেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল কমান্ড র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয় তাকে। কুচকাওয়াজ পরিদর্শনের পাশাপাশি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন সেনাপ্রধান। এ সময় তিনি বলেন, আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম সংগ্রহে ভূমিকা রাখবে সেনাবাহিনী। আমি কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা, যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। পরে সেনাপ্রধান 37তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন। অনুষ্ঠানে সেনা সদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের যে কোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সাধারণ সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। চট্টগ্রাম সেনানিবাস থেকে কমল দে, সময় সংবাদ।
তীব্র শ্রেণীকক্ষ সংকটে খুলনা বিভাগের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো। অনেক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। এ কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে চলমান কাজে গতি বাড়ানোর আশ্বাস কর্তৃপক্ষের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনা নগরীর গোয়ালখালী মাধ্যমিক বিদ্যালয় 2 শতাধিক শিক্ষার্থীর জন্য একটি একতলা ভবনে 3টি কক্ষ, একটি শিক্ষকদের বসার জন্য, বাকি 2টিতে হয় ক্লাস। বাধ্য হয়ে পরিত্যক্ত একটি ক্লাব ভবনে ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান। সবাই গাদাগাদি করে বসতে হয়, আর হলো গিয়ে এগুলো ভেঙে পড়ার সম্ভাবনা আছে, তার জন্য আমাদের খুব ভয়। এই ভবনটি যখন তখন ভেঙে পড়তে পারে, সেই ঝুঁকির মধ্যে আমরা পড়াশোনা করতেছি। যখন ভারী বর্ষণ হয় তখন আমরা এমনও দিন আছে মাত্র 2-3টা ক্লাস নিয়ে আমরা ছেলে মেয়েদের বাড়ি পাঠাতে আমরা পাঠাই দেয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস অন্তত 25টি বিদ্যালয় ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এলজিইডির তথ্য মতে বিভাগের 630টি প্রাথমিক স্কুলে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। মাধ্যমিক পর্যায়ে ভবন নির্মাণের কাজ চলছে 61টি বিদ্যালয়ে। তবে অনেক বিদ্যালয়ে নির্মাণ কাজে ধীরগতি, আবার কোথাও কাজ বন্ধ রয়েছে। এতে দেখা দিয়েছে তীব্র শ্রেণীকক্ষ সংকট, ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী। 3 জন করে বসে আছি। আমাদের ধরেন কোনো সময় লিখতে গেলে ওই ব্যাগের জন্য অনেক লিখতেও প্রবলেম হয়। আর যদি আমাদের স্কুলটা একটু তাড়াতাড়ি করে বানানো হতো তাহলে ভালো হতো। এখন আমার স্কুলের ছাত্রছাত্রী একদম খুবই নাজুক অবস্থার ভিতরে আছে, যেটা নিয়ে আসলে চলা অসম্ভব হয়ে যাচ্ছে। এরকম পাঠদানের ক্ষেত্রে অসুবিধা হয়। যদি এইটা তাড়াতাড়ি হয় যে আমাদের নতুন বিল্ডিংটা, তাহলে ছেলেমেয়েরা আরও উন্নত পরিবেশে এবং ছেলেমেয়েরা লেখাপড়া পাঠদানে আরও মনোযোগী হবে, ওদেরও ভালো লাগবে। সংকট সমাধানে জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণের উদ্যোগ ও চলমান কাজে গতি বাড়ানোর আশ্বাস শিক্ষা কর্মকর্তা ও এলজিইডির। পঞ্চম পরিকল্পনা, যেটা প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি 2025 জুলাই থেকে হবে, আশা করা যাচ্ছে আমরা ওই সময় অগ্রাধিকার ভিত্তিতে ওই স্কুলগুলোকে আমরা ভবন নির্মাণের পুরো কার্যক্রমে আগে নিয়ে তালিকাভুক্ত করে হয়তো করতে পারবো। এগুলো এই জুন মাসে সমস্ত প্রকল্পের কাজ শেষ হবে এবং সাথে সাথে আগামী অর্থ বছর থেকে আমাদের পিডিবি 5 এর কাজ শুরু হবে। বিভাগে 5556টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রায় 3000 সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। অবশেষে 50 কোটি 56 লাখ টাকায় বিক্রি হলো আগুনে ক্ষতিগ্রস্ত বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ নামের অয়েল ট্যাঙ্কার দুটি। জাহাজ দুটি টেন্ডারের মাধ্যমে বিক্রি করে অন্তত 34 কোটি টাকা বাড়তি লাভবান হয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কর্ণফুলী ডক ইয়ার্ডে রাখা বাংলার জ্যোতি এবং বহিনঙ্গরে থাকা বাংলার সৌরভ বিক্রির জন্য গত মাসে টেন্ডার আহ্বান করেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। টেন্ডারে 16টি প্রতিষ্ঠান অংশ নিল। সর্বোচ্চ দরদাতা হিসেবে 40 কোটি 45 লাখ টাকায় জাহাজ দুটি কিনে নিচ্ছে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান। তার সঙ্গে ভ্যাট ও ট্যাক্স যুক্ত হবে 10 কোটি 10 লাখ টাকা। অকশন করার পরে এখন যে হাইস্ট বিডার হয়েছে, ভ্যাট ট্যাক্স সহ সর্বমোট এটা আমরা পেতে যাচ্ছি 50 কোটি 56 লক্ষ টাকা। প্রফিটটা বুক ভ্যালুর উপর বেসিস করে বলি তাহলে প্রায় 34 কোটি টাকা লাভবান হবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন থ্রু ডিসপোজ অফ বাংলা জ্যোতি এবং সৌরভ। তেল খালাস করতে গিয়ে গত বছরের 30 সেপ্টেম্বর বাংলার জ্যোতি এবং 5 অক্টোবর বাংলার সৌরভ আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেকটা চলাচল অনুপযোগী হয়ে পড়ায় জাহাজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। 45 থেকে 50 হাজার মেট্রিক টন হিসেবে প্রতিটি 3787 মেট্রিক টন ওজনের জাহাজগুলোর বর্তমান স্ক্র্যাপ বাজার মূল্য 15 থেকে 16 কোটি টাকা। এই অবস্থায় দ্রুত সময়ের মধ্যে টেন্ডারের মাধ্যমে বিক্রি হয় দুদিক থেকে বিএসসি লাভবান হয়েছে বলে মত সংশ্লিষ্টদের। বিরাট বড় একটা ভালো উদ্যোগ, কারণ এটার একটা সুষ্ঠু পরিসমাপ্তি হচ্ছে এবং যে ওরা যেই পয়সা ওনারা বিক্রি করছেন তাতে বিএসসিও লাভবান হবে, সামগ্রিকভাবে দেশও লাভবান হবে। 1.5 টাইম ডাবল বেনিফিট হয়েছে। কিন্তু এই জাহাজটা যদি ওনারা স্ক্র্যাপ বেচতেন, এখন যেই দামে বেচতেন সেটাই বেচতেন, তাহলে ওনারা ইন্স্যুরেন্স থেকে যে ক্লেমটা পেয়েছেন সেটা ওনাদের বাড়তে পাও না। ডেনমার্ক থেকে 1988 সালে 60 কোটি টাকা কেনা হয়েছিল অয়েল ট্যাঙ্কার বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ।
নৌ বাণিজ্য অধিদপ্তরের শীর্ষ দুটি স্থানে ছিল বাংলার জ্যোতি এবং বাংলার সৌরভ। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য ৩৮ বছর টানা সেবা দিয়ে গেছে এই দুটি জাহাজ। এখন যেমন সক্ষমতা হারিয়েছে, ঠিক তেমনি অগ্নি দুর্ঘটনার কবলে পড়ে এগুলো এখন ব্যবহার অনুপযোগী, আর তাই টেন্ডারে বিক্রি হয়ে গেছে। আগামী মাসেই এই জাহাজ দুটির স্থান হবে শিপ ব্রেকিং ইয়ার্ডে। বাংলাদেশের নৌবাণিজ্য অধিদপ্তরের ইতিহাস থেকে মুছে যাবে বাংলার জ্যোতি ও বাংলার সৌরভের নাম। চট্টগ্রামের কর্ণফুলী ডকইয়ার্ড থেকে কমল দে, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ। মেহেরপুরে ৩ ফসলি জমিতে ইটভাটা, বেশিরভাগের নেই পরিবেশ ছাড়পত্র, নির্বিকার প্রশাসন। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে সেন্ট মার্টিনস দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট। সকালে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। এ সময় বক্তারা বলেন, সরকার সেন্ট মার্টিন পর্যটক যাতায়াত সীমিত করায় বেকার হয়েছে হাজার হাজার মানুষ। হুমকির মুখে হোটেল রিসোর্টের বিনিয়োগ। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য মুক্ত থাকবে সেন্ট মার্টিন দ্বীপ। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২০০০ লোক হচ্ছে না, ৬০০, ৮০০, ১২০০, ১৬০০ লোক হচ্ছে। এতে করে টোটাল অর্থনৈতিক কর্মকাণ্ডটা মুখ থুবড়ে পড়েছে বলা যায়। এমনিতে রমজান মাসের রোজা শুরু হয়ে যাবে, তখন ট্যুরিস্ট যাবে না। ফেব্রুয়ারিটা যেন অন্তত আমাদের ট্যুরিস্ট যাওয়ার অনুমতি দেওয়া হয়। কয়লার পরিবর্তে কাঠ পুড়িয়ে ইট বানানো হচ্ছে মেহেরপুরের ভাটাগুলোতে। এমনকি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ৩ ফসলি জমিতে ভাটা স্থাপন করা হচ্ছে, যেখানে কাটা হচ্ছে পলিমাটি। তবে নীতিমালা বহির্ভূতভাবে চললে ভাটাগুলো বন্ধ করে দেওয়া হবে বলছে পরিবেশ অধিদপ্তর। বেনিয়ামিনের রিপোর্ট। ভাটাগুলোতে এভাবেই গাছ কেটে স্তূপ করে রাখা হয়েছে। ভাটার জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে এগুলো। বিধিমালায় নিষিদ্ধ থাকলেও ৩ ফসলি জমিতে স্থাপন, পলি মাটি দিয়ে ইট তৈরি এবং পরিবেশের ছাড়পত্র ছাড়াই চলছে মেহেরপুরের ভাটাগুলো। এক গাড়ি কাঠ নিলে হয়তো দেখা যাচ্ছে অল্প টাকার মধ্যে তাদের ইনভেস্ট করলে হয়ে যাচ্ছে, আর এক গাড়ি কয়লা আনতে গেলে অনেক টাকা ইনভেস্ট করতে হচ্ছে। যে মাটিগুলো আনি ওই পুকুরের মাটি, এই যে আসছে আমাদের সব পুকুরের মাটি। এই ইটভাটা যে প্রচলিত পদ্ধতি সেটা বন্ধ করে আধুনিক পদ্ধতি, যেটা আমাদের কার্বন নিঃসরণটা কম হবে, সেই পদ্ধতি। এবং জ্বালানি ক্ষেত্রে তাদের ব্যাপক পরিবর্তন আনতে হবে। এই গাছ নিধন করে কোনো জ্বালানি ব্যবহার করা যাবে না। এদিকে ভাটা পরিচালনায় ব্যবসায়ী ট্রেড লাইসেন্স, আয়কর এবং ভ্যাট প্রদান করার পরও কোনো ছাড়পত্রের আবেদন গ্রহণ করা হচ্ছে না, অভিযোগ ভাটা মালিকদের। পরিবেশ বলছে অবৈধ, আর ভ্যাট বলছে ওটা ওদের সেকশন, আবার পরিবেশ বলছে ওদের সেকশন, আয়কর বলছে ওদের সেকশন। তাহলে আমরা কি করব? ১-১৫০ যে শ্রমিক আছে তাদের জীবিকা নির্বাহ হয়, আর আমরা সরকারের নিয়ম তো সবই মেনে চলছি, খালি পরিবারের সাথে ছাড়পত্র নেই। সেখানে দরখাস্ত করা হয়েছে, সেখানে তারা ছাড়পত্র দিক। সরকার আমাদের যদি কাগজপাতি করে দেয়, সেক্ষেত্রে আমরা ব্যবসাটা সুন্দরভাবে করতে পারি। তবে নীতিমালা বহির্ভূতভাবে চললে নতুন করে আর লাইসেন্স দেওয়া হবে না বলে জানায় পরিবেশ অধিদপ্তর। প্রথম যে অত্যাবশ্যকীয় কাজ ছিল আইন অনুযায়ী, সেটাই তো সে অলরেডি লঙ্ঘন করেছে। তো এখন যদি সে ব্যাট দিয়ে লিগ্যাল দাবি করে, এটা কোনোভাবেই জাস্টিফাই করা যাবে। তাদের সবাইকে লিগ্যাল নোটিশ দিয়ে দিয়েছি, তারা যাতে তাদের এই কার্যক্রম বন্ধ করে দেয়। এরপরও যদি তারা চালান, এক্ষেত্রে আমরা আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিব। জেলায় ১০০টি ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই একটিরও। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। মৌলভীবাজারে চোরাই পথে আনা ভারতীয় বিপুল পরিমাণ বিড়ি সিগারেট পুড়িয়ে ধ্বংস করল বিজিবি। ২০২২ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত এসব চোরাই পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৬৮,৪১,০৩৫টি বিড়ি এবং ৩৩,৬০০টি সিগারেট, যার বাজার মূল্য ১,৩৮,৫৭,৮৭০ টাকা। আজ সকালে শ্রীমঙ্গলের বিজিবি ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে এসব পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নানা অনিয়মের অভিযোগে বাগেরহাটের জেলা হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। হাসপাতালের তত্ত্বাবধায়ককে সঙ্গে নিয়ে বিভিন্ন বিভাগে যান দুদকের কর্মকর্তারা। অভিযানে হাসপাতালের রান্নাঘরে অনিয়ম, রোগীদের খাবারে কম দেয়া, চিকিৎসকদের স্বেচ্ছাচারিতা ও সঠিক সময়ে হাসপাতালে না আসা, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার সহ নানা অভিযোগের প্রমাণ মেলে। এ সময় কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়। পরে এসব নথি কমিশনে পাঠানোর কথা জানান কর্মকর্তারা। এদিকে দুদকের অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন রোগী ও স্বজনরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 2 দিনের সম্মেলন শুরু হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। এরপর ইতিহাস বিভাগের সামনে থেকে একটি র্যালি বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিনেট ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। চট্টগ্রামে অনুষ্ঠিত হল মাইজ ভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সৈয়দ আহমদুল্লাহর 119তম ওরস। সকালে আহমদুল্লাহর রওজায় গিলাফ লাগানোর মাধ্যমে শুরু হয় ওরসের আনুষ্ঠানিকতা। এর আগেই দেশ বিদেশ থেকে ভক্ত অনুসারীরা ভিড় করেন দরবারে। ওরস চলবে আরও 2 দিন। শুক্রবার মধ্যরাতে দরবারের ময়দানে বিশেষ মিলাদ ও জিকির অনুষ্ঠিত হবে। দেশ ও জাতির মঙ্গল কামনায় এই আখেরি মোনাজাত পরিচালনা করবেন সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারী। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজকে বাবা খুবই অনেক খুশি। 16টা বছর পর আমি এখন ভাষায় খুঁজে পাচ্ছি না। অনেক আনন্দ। দীর্ঘ 16 বছরের অপেক্ষার অবসান। পিলখানার বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত 178 বিডিআর সদস্য। আবেগ আপ্লুত স্বজনরা, চাকরি ও ক্ষতিপূরণ দাবি। বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রির চেষ্টা। শেরপুরে পুলিশের অভিযানে গাড়ি থেকে প্রায় 9,000 নতুন বই জব্দ, গ্রেফতার 1। এই ছিল বাংলার সময়ে। সঙ্গে থাকুন সময়ের।